প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বছর ধরে ব্যাপক উত্তেজনা, নানা আলোচনা, সমালোচনা, অনেক কিছুই চলছিল। এখন শুধু সময়ের অপেক্ষা। আর কয়েক ঘন্টা পরেই ভোট গ্রহণ শুরু হবে। সকাল 7:30টায় চলবে বিরতিহীনভাবে বিকাল 4:30 পর্যন্ত। এবারে আপনারা জানেন যে দুটো ভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে, যেটা সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদের উপর গণভোট হবে। আর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা 300 আসনে সংসদ সদস্য নির্বাচন করব। যদিও শেরপুরের একটি আসনে নির্বাচন না হওয়ার কারণে আগামীকাল 299 আসনে নির্বাচন হবে। ব্যালট পেপার পৌঁছে গেছে বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যে আমরা জানি, এবং নির্বাচনী অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9.5 লাখ সদস্য টহল দিচ্ছে বিভিন্ন এলাকায়। এমনি একটা পরিস্থিতিতে টান উত্তেজনার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, ঠিক আমার বাঁ পাশে রয়েছেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। উনি সদস্য নির্বাচন পরিচালনা কমিটি, বাংলাদেশ জামাতে ইসলামী। ব্যারিস্টার ফখরুল, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এরপরেই রয়েছেন আপনাদের সবার পরিচিত মুখ, আমাদের পরিচিত মুখ সুরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক চর্চা.com। সুরাব ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং সর্ববামে রয়েছেন ব্যারিস্টার ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ব্যারিস্টার ইজাজ কবির, এনটিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই সুরাব হাসান, আপনার তো দীর্ঘ সাংবাদিক জীবনের অভিজ্ঞতা, অনেক নির্বাচন দেখেছেন, মাঠেও নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। আর কয়েক ঘন্টা পরেই নির্বাচনটা শুরু হতে যাচ্ছে, বহু কাঙ্ক্ষিত নির্বাচন। আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশে ধন্যবাদ আপনাকে এবং সহ দুই আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশের নির্বাচন মানে একটা যুদ্ধ, ভোট যুদ্ধ যাকে বলে। মানে সমস্ত শক্তি, রাষ্ট্রযন্ত্র, বেসরকারি সংগঠন, প্রতিযোগী রাজনৈতিক দল, সমস্ত কিছুই হচ্ছে নির্বাচনমুখী। সেটা ভালো, কিন্তু একই সঙ্গে উত্তেজনা, অস্থিরতা, কি হবে কি হবে না। এই যে প্রায় আপনি বললেন যে তফসিল ঘোষণার পর তো বটেই, তার অনেক আগে থেকেই। আর এবারের নির্বাচনটি যেহেতু গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার, এই নির্বাচনটি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়, সুতরাং এটা নিয়ে মানুষের বাড়তি আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা আছে। এখন প্রশ্ন হলো, নির্বাচনের প্রস্তুতি যদি প্রথম দিকে ঢিলেঢালা এবং এক ধরনের নির্বাচন কমিশন সরকারের দুর্বলতা ছিল, শেষ মুহূর্তে বেশ তারা তৎপর। এবং আপনি বললেন 9.5 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন পর্যায়ে, সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন, এটি রেকর্ড পরিমাণ। একই সঙ্গে জনপ্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারাও বিচারিক ম্যাজিস্ট্রেটরা। সুতরাং এক ধরনের পুরো রাষ্ট্রযন্ত্র এর পিছনে। এখন একটা প্রশ্ন, যে একটা নির্বাচন হবে, একজন ভোটার যে ভোট কেন্দ্রে ভোটটা দিয়ে আসবে, সেজন্য এত প্রস্তুতি কেন? তাহলে আমরা ধরেই নেই, বা আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন যে কেউ ভোট চুরি করবে, কেউ ভোট জালিয়াতি করবে। সুতরাং এটা ধরতে হবে। ধরার জন্য পুলিশ লাগবে, বিজিবি লাগবে, র্যাব লাগবে, সশস্ত্র বাহিনী লাগবে। আবার একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলেরকে কারচুপি করছে, সেটার জন্য ওর পাহারা আছে, ভোটার এজেন্ট আছে প্রার্থীর। তো এই এক ধরনের আমরা ঠিক সুস্থ স্বাভাবিকভাবে নিরুত্তপ একটি ভোট করতে পারিনি। এবারে উৎসবের একটা আমেজ তো আছে, আমরা গত 2-3 দিন থেকে দেখছি উৎসব এবং উত্তেজনা আছে। উৎসবটা খুব ভালো, উৎসবটা ভালো। এটা যদি ঈদ উৎসবের মতো হতো, শারদীয় দুর্গোৎসবের মতো হতো, তাহলে সামগ্রিকভাবে বিবেচনা করলে আমার মনে হয় যে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এখন পর্যন্ত, এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, যথেষ্ট ভালো। এখন পর্যন্ত যথেষ্ট ভালো।
তার একটা বড় যে শঙ্কা ছিল সেই শঙ্কাটা নেই, এটাও স্বীকার করতে হবে যে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আরও অনেকে বলেছিলেন, আশঙ্কা করেছিলেন যে কোনো না কোনো মহল নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে, কিন্তু সেটি করেনি। কেউ কেউ বা যে দলটি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না, তারা বলছে, তাদের নেতৃত্ব থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, সত্যিকার বলছি কিনা, যে তারা ভোট বর্জনের কথা বলছে। বর্জন এটা যে কেউ করতে পারে, ভোটার যারা যাবেন না ভোট কেন্দ্রে, এটাও বর্জন। আর সুতরাং তাদের দিক থেকে আশঙ্কাটা নেই আর, যে ভোট বানচাল করবে। আজকের রাতটা পার হয়ে গেলে আমার মনে হয় আর তেমন সুযোগও থাকবে না, সুযোগ থাকবে না, রাতের অন্ধকারে কিছু যাতে না হয়। যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন সবার প্রস্তুতি আছে। এখন যেটি হচ্ছে যে এই নির্বাচন ভোট পর্ব শুরু হওয়ার পর প্রতিযোগী রাজনৈতিক দলগুলো কতটা সংযত আচরণ করে, সহিষ্ণু আচরণ করে, এবং তাদের নেতা কর্মী সমর্থকরা কি করেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের বাইরে, বাসা বাড়িতে কিছুটা উত্তেজনা, এক ধরনের ভোট কারচুপি, ভোট নিয়ে নানা রকম খবর। এবং আজকেই বেশ কয়েকটি জায়গায় মানে টাকা, বিপুল অঙ্কের টাকা ধরা পড়ে। আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী পর্যায়ে। আজকের ঘটনাটা সার্বিকভাবে যদি বলেন, নির্বাচন যথেষ্ট প্রস্তুতি আছে সরকারের। কারণ এই সরকার প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী বলছে শেষ পরীক্ষা হবে 12 তারিখ। তা আমার মনে হয় শেষ পরীক্ষায় তারা কৃতকার্য হোক, এটাই আমরা কামনা করব। কৃতকার্য হতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ অন্তর্বর্তী সরকার 17 মাসটি খুব ভালো যায়নি জনগণের জন্য। আপনি অর্থনৈতিক দিক থেকে দেখেন, সামাজিক দিক থেকে দেখেন, আইন শৃঙ্খলা, তাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, অনেক ভিন্ন পরিস্থিতিতে, একটা বিপ্লবোত্তর মধ্যে চলতে হয়েছে। আপনার কাছে আবারও আসবো ব্যারিস্টার ইজাজ কবির। আমরা সুরাব হাসান সাহেবের মন্তব্য শুনলাম, সামগ্রিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এই কয়েক ঘন্টা আগে ভোট শুরুর এইরকম একটা মহারণ, এইরকম ব্যাপক আলোচিত একটা বিষয়? কিন্তু কারণ আমরা জানি যে ফেসিবাদের আমলে পরপর 3টি নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, আমিডামির নির্বাচন হয়েছে, ভোটারবিহীন নির্বাচন 2014 সালের শুরুতে হয়েছে। এই সব পেরিয়ে এসে বিশেষ করে যাদের বয়স তরুণ, যারা 35 বছর বয়স্ক, তারা 18 বছরের সাথে 17 বছর যোগ করে 35 বছর পার করে দিয়েছেন, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার মতো একটা সুন্দর পরিবেশ তারা পাননি। তারা ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এই নির্বাচনে আগামীকাল তারা ভোট দিবেন। এবং ইতিমধ্যে আমরা এটা কিন্তু সিমটম দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, তরুণদের মধ্যে যে আগ্রহটা একটু বেশি। আপনার কি মনে হয় সব মিলে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা এবং আমার দৃশ্য আলোচককে শুভেচ্ছা ও সালাম। না, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ অবশ্যই করছে এবং নতুন ভোটার যারা আছে তারা অবশ্যই ভোট দিতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যার যার অঞ্চলে চলে যাচ্ছে। উত্তেজনাও কিছু আছে, কিন্তু যেখানে কম্পিটিটিভনেস থাকবে সেখানে কিছু উত্তেজনা থাকবে। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে দীর্ঘ 3টি নির্বাচন, আমি এই জায়গায় একটু দ্বিমত পোষণ করি। আমি বলতে চাই দীর্ঘ 4টি 2008 সালের নির্বাচন। 2008 সালের নির্বাচনটা আপাতত দৃষ্টিতে খুব সুষ্ঠু মনে হয়েছিল, আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত প্রণব মুখার্জির বইটা পড়তে পারলাম তখন বুঝলাম যে ওই ইলেকশনটাও আসলে সুস্থ এবং সুষ্ঠুভাবে হয়নি। সো 4টি ইলেকশন যেখানে আমরা জনগণেরা ভোট দান করতে পারিনি বা আমরা প্রতারিত হয়েছি একটি গণতন্ত্রের নামে, সেখানে এইটাই আমি বলতে পারি 2001-এর পরে এটাই হচ্ছে প্রথম নির্বাচন যেখানে সকলে ভোট দিতে যাচ্ছে ইচ্ছুক এবং গণতন্ত্রের পথে আবার যাত্রা শুরু। তো সেই ক্ষেত্রে অবশ্যই সরকার এখন পর্যন্ত যা শুনতে পেরেছি, যে পত্রপত্রিকা যা পড়েছি, নিউজ মিডিয়ায় যা জেনেছি, এখন পর্যন্ত সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং আগামীকালকে আমরা আশা করছি যেই পদক্ষেপটা নিয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়োগ করে তারা তাদের যথাযথ পেশাদারিত্বের সাথে দায়িত্বটা পালন করলেই আশা করি নির্বাচনটা যত না সুষ্ঠু এবং সুস্থ হবে তার চেয়ে বেশি দেখতেও সুন্দর লাগবে এবং আমরা যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং নির্বাচনী আমেজ উৎসবমুখর থাকবে এবং অহেতুক
অনাকাঙ্ক্ষিত কোনো উত্তেজনা সৃষ্টি হবে না। ধন্যবাদ। আমরা এখন ব্যারিস্টার ফখরুল ইসলাম, আপনি তো জামাতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির সাথে আছেন। জি, আপনার দৃষ্টিতে এই নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি এবং কয়েক ঘন্টার মধ্যে যে নির্বাচন হতে যাচ্ছে, আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শক যারা এই সময়ে এনটিভির সাথে আছেন ওনাদের সবাইকে ধন্যবাদ। আমার সহ আলোচক সোহরাব হাসান ভাই এবং ব্যারিস্টার এজাজ কবির ভাই। ইয়েস, আসলে আমি বলবো যে আমরা একটা যোগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, একটা ঐতিহাসিক কিছু একটা সাক্ষী হতে যাচ্ছি। আমার এক্সাইটমেন্ট আমার মধ্যে আছে। আপনি জানেন আমি লন্ডনে থাকি, শুধু নির্বাচনের কাজে হেল্প করার জন্য আমি দেশে এসেছি। সো এক্সাইটমেন্টটা কতটুকু এটা তো বোঝা যাচ্ছে। আমি মনে করি আমার মতো এদেশের কোটি কোটি মানুষ একই রকম একটা এক্সাইটমেন্ট নিয়ে আছে। স্পেশালি আজকে আসার পর থেকে অনেকগুলা ফরেন মিডিয়ার সাথে আমি সাক্ষাৎকার দিয়েছি, CNN, অন্যান্য আমি যেহেতু ফরেন মিডিয়াটা ডিল করি, তো সেখানে দেখলাম যে সবার মধ্যেই, শুধু আমরা না, তারা তো অবজারভার, তাদের সবার মধ্যেই এই আমেজটা, এই অনুভূতিটা আছে যে দিস ইজ অ্যান এক্সেপশনালি। এবার তো ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ করেছে, প্রায় 250। জি, তাদের সাথে আমার কথা হয়েছে, মিটিং হয়েছে আমাদের, এবং এই কোশ্চেনটা আমরা তাদেরকেও বলেছি যে তোমরা কেমন ফিল করো। তারা সবাই মনে করছে যে খুব একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী অ্যাপারেন্টলি এ পর্যন্ত অ্যাজ অফ নাও আমরা দেখছি যে তারা তাদের ভূমিকা রাখছেন এবং সেটা যথেষ্ট স্ট্রং ভূমিকাই তারা রাখছেন এখন, নিউট্রালি রাখার চেষ্টা করছে। জি, তো আমার মনে হয় যে আপনি যেমন বলেছেন যে এর আগের নির্বাচনগুলো, যেমন প্রথম নির্বাচনটা ভোটারবিহীন নির্বাচন মনে করেন 2014, তো আমরা ওই স্টেজটা পার হয়ে এসেছি। আমরা দেখছি যে ভোটাররা এখানে হিউজলি ইনভলভড এবং আমি বলবো যে ওভারহেলমিং একটা রেসপন্স আমরা পাচ্ছি। সো ওইটা আর হচ্ছে না। দেন আছে রাতের ভোট। তো এখন আমরা বসে আছি রাত 12টা পর্যন্ত, এখন পর্যন্ত রাতের কোনো ভোট হয়েছে বলে কিন্তু আপনাদের কাছে, আমাদের কাছে কোনো কনফার্মেশন আসেনি, যেহেতু আমি মিডিয়া সেলে আসি। সো আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো মেসেজ দলীয়ভাবে আসেনি যে কোনো এক জায়গায় রাতে ভোট চলছে। সো এই থেকে আমরা উত্তরণ হয়ে গেছে আমি মনে করি ইনশাআল্লাহ। আর বাকি রাতটুকু গেলে দেন আসছে আমি আর ডামি, সেটাও আমার কাছে মনে হয়নি যে নির্বাচন, মনে হয় যেই কোনো সময়ের তুলনায় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে। আমি আর ডামি এই ধরনের কোনো নির্বাচন হচ্ছে না। তারপরেও কথা থেকে যায়, সেটা হচ্ছে গত 16 বছরের, বিশেষ করে আমি এজাজ ভাইকে বলবো, ঠিক আছে 2008-এর নির্বাচন নিয়েও আমাদের অনেক কোশ্চেন আছে, বিতর্ক আছে, বাট 2008-এর পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো থেকে শুরু করে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো আওয়ামী লীগ এমন একটা কালচারাল শক তৈরি করছে, এমন একটা কালচারাল এনভায়রনমেন্ট তৈরি করছে যে মানুষ নির্বাচনে বিশ্বাস করে না। যার কারণে এই কথাগুলো সব সময় ইউনূস সাহেব ক্ষমতা গঠন করার পর থেকে সবার মধ্যে কয়েকটা কথা ছিল খুব বড় অঙ্কের। এই সরকার কখনো যাবে না, নির্বাচন কখনো হবে না, হলেও সুস্থ হবে না, ইউনূস সাহেবই রেখে দিবেন, উনি যে করি হোক মেকানিজম করবেন। এটা মানুষের যে আস্থার জায়গাটা কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, যার কারণে মানুষের সন্দেহগুলো করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে কালকে নির্বাচন সুন্দরভাবেই হবে এবং সুন্দর নির্বাচন হওয়ার পরে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটারদের উপস্থিতিতে একটা সর্বোত্তম ভোট পাবো। বিশেষ করে আমি বলবো 4 লক্ষ তরুণ ভোটার, 4 কোটি তরুণ ভোটার, 40 মিলিয়ন আমাদের হিসাবে। তো 4 কোটি তরুণ ভোটার, তারা যে উৎসব আপনি দেখেন, যারা ট্রেনে যাচ্ছে, যারা বাসে যাচ্ছে, যারা লঞ্চে যাচ্ছে, এরা ওখানে রাজনীতিক একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, তারা নিজস্ব প্রতীকের স্লোগান দিচ্ছে চারদিক। তো এইটা এমন একটা বিষয়, আমার মনে হয় যে কোনো অবস্থাতেই একটা জাতীয় উৎসবের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। আই এম সো এক্সাইটেড টু সি দ্য পিপল অফ দিস কান্ট্রি have take the decision and they will decide their leaders tomorrow inshallah. সৌরভ ভাই, আমি আপনার কাছে আবার একটু আসতে যাচ্ছি যে নির্বাচনের এই পরিবেশ, প্রচারণা পর্বটা যথেষ্ট শান্তিপূর্ণ, যদিও মাঝে মধ্যে আক্রমণের ভাষাটা একটু বেশি মনে হয়ে গেছিল, বাকযুদ্ধের মধ্যে দিয়ে শেষ হয়েছে। কিন্তু আজকে সকাল থেকে আমরা নতুন আরেকটা বিষয় দেখছি যে বিভিন্ন জায়গায় টাকা সহ লোকজন ধরা পড়ছে। সেটা সকালের দিকে একটা দলের বেশি ছিল, আবার রাত্রে এসে দেখলাম অন্য একটা দলেরও 2-1 জন এরকম ধরা পড়েছে। এখন এই বিষয়টাকে আপনি কতটুকু খেয়াল করেছেন, কিংবা এটা কি নির্বাচনের পরিবেশকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে? না, কিছুটা না, যথেষ্ট প্রশ্নবিদ্ধ করবে। আপনি
এখানে যেটি বললেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ, তো বিএনপি এবং জামাত ইসলামী, এই দুটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ আসে বা হাতে নাতে প্রমাণ হয় যে তারা টাকা বিলি করছে, কেউ টাকা নিয়ে যাচ্ছে, মানে অসম্ভব অঙ্কের টাকা, যে একটি নির্বাচনী এলাকায় নির্বাচনের আগের দিন আপনি ৭৪ লাখ টাকা, কেন, ওই টাকা উৎস কোথায়, এই টাকার এবং ওই ভদ্রলোক তিনি নিজেও জানেন না, মানে যেটা সংবাদ মাধ্যমে আসছে, তিনি বলছেন ৫০ লাখ হতে পারে, ৬০ লাখ হতে পারে, পরে এটা পুলিশ গুনে দেখলেন যে ৭৪ লাখ। একজন যে টাকা নিতে পারেন, তার নিজের টাকাও হতে পারে, কিন্তু তিনি জানবেন না যে কত টাকা নিয়ে যাচ্ছেন। এটি একটা কিন্তু বড় প্রশ্ন এসেছে। আর যে দলের নেতার সম্পর্কে এই তিনি তাকে আটক করা হয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আমরা তার সুস্থতা কামনা করি, তিনি হাসপাতালে আছেন এখন। বিষয়টা স্ট্রোক করেছেন, তো সেটা তো আরও খুব, মানে কি বলে, খুবই উদ্বেগের কথা। এবং অন্য আরও কয়েকটি জায়গায় এটি হয়েছে। আপনি যেটা বললেন যে প্রথম একটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পরবর্তীকালে অন্য নেতাকর্মীদের। তাহলে আমাদের একটা প্রশ্ন, এই যে গণ অভ্যুত্থান হলো, এত জীবন দিল, রাজনীতিকরা কি শিক্ষা নিলেন তা থেকে? তারা একটি নির্বাচন করবেন, স্বৈরাচার তো চলে গেছে, এরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, আন্দোলনে অংশীদার, একসঙ্গে আন্দোলন করেছে, এবং এখন যে নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী তারা একসঙ্গে জোট করেছেন, একসঙ্গে সরকারও পরিচালনা করেছেন, কিন্তু নেতাদের ভাষাভঙ্গিতে মনে হচ্ছেন তারা কখনো কারো মুখ দেখেননি, মানে এত তীব্র ভাষায় এত আক্রমণাত্মক কথা বলেছেন, এবং একে অপরের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করেছেন, যেটি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ এটি করতো, যে বিএনপি জামাত মানেই হচ্ছে দেশদ্রোহী, তারা এদেশের। এখন যে প্রতিযোগী তারাও কিন্তু একে অপরকে একই রকম করেছে, কেউ ধর্ম নিয়ে, ধর্মের কী বলে, ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন করেছেন, কেউ দেশের প্রতি তার ভালোবাসা নিয়ে প্রশ্ন করেছেন, কেউ অতীতের ঘটনা তুলে এনেছেন, যে কোথায় ছিলেন, কি করেছেন, আবার কেউ তাকে আবার সেখানে পাঠানোর কথা বলেছেন। আমি মনে করি এটি একটি আমাদের যে রাজনীতির যে অসুস্থ প্রবণতা, সে থেকে আমরা পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। তারপরও অন্যান্য নির্বাচন, সামগ্রিক অতীতের নির্বাচনগুলোর তুলনায় পরিবেশ নিয়ন্ত্রণের মধ্যেই, কিন্তু এবং সরকারও একটা প্রস্তুতি, কারণ সরকারে এটা হচ্ছে একটা যদি ভালো নির্বাচন না করতে পারে, এই 17 মাসের তার সমস্ত অর্জন বিসর্জন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি এত অবিশ্বাস, এত অনাস্থা, যে কোনোভাবেই ভাবতে পারছে না, এবং অনাস্থা শুধু রাজনৈতিক দলের প্রতি না, ভোটারদের প্রতি। একজন ভোটার তার স্বাধীন চিন্তা মতো তার ভোট দিবেন, এবং প্রতিযোগী রাজনৈতিক দলগুলো বলবেন এই আমার মার্কা, এই আমার প্রার্থী, এই আমার দলের ইশতেহার। এই মানে এখানে তো এই উত্তেজনা থাকার কথা না, তাও আমাদের রাজনৈতিক সংস্কৃতি আছে, কিন্তু আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন, এটা কিন্তু আমাদের সত্যিই উদ্বিগ্ন করে, বিচলিত করে, এবং এরপরে একে অপরের যেভাবে অভিযোগ করেছেন, কেউ বলেছেন এটা নাটক, কেউ বলেছেন নিজের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, মানে করার জন্য এটা করা হয়েছে। তো সবটা মিলে একটা একটা ধোঁয়াশা পরিস্থিতি। এখন কাল সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর বোঝা যাবে যে সত্যি সত্যি রাজনৈতিক দলগুলো তার সংযত আচরণ করতে পারলো কিনা। যে কথাগুলো আমরা বলছিলাম, যে আজকে সকাল থেকে হঠাৎ করেই একটু নির্বাচনের আগের দিনে এসে নতুন ফেনোমেনা কিছু ঘটনাবলী দেখলাম। বিভিন্ন জায়গায় টাকা সহ কেউ ধরা পড়ছে, আটকা পড়ছে, এবং এইটা নিয়ে সারাদিন ধরে এক ধরনের আলোচনা ছিল, এবং এক পর্যায়ে এসে এটা বিভিন্ন দলের মধ্যে, প্রথমে একটা দলের ছিল, পরে বিভিন্ন দলের মধ্যে এটা স্প্রেড করেছে, এবং স্ক্যাটার্ডলি গভীর রাতের দিকে, রাত 10টার পর থেকে 2-4 জায়গায় টুকটাক সংঘর্ষের ঘটনাও ঘটেছে, ব্যানার ছিঁড়ানো, এই শেষ, যদিও এটা খুব মেজর কিছু না। না, ঠিক আছে, মানে আপনি স্পেসিফিক্যালি যদি বলতেন, মানে কোন ঘটনা, কোন দলের কোন নেতা বা কেউ কিছু এরকম কিছু। না, সেটা আপনারা সবাই জানেন। আমরা সৈয়দপুর বিমানবন্দরে যেটা দেখলাম, যে জামাত ইসলামী ঠাকুরগাঁওয়ের আমির
উনি 74 লক্ষ টাকা সহ ধরা পড়েছেন। তারপরে আবার সন্ধ্যা ৭৪ না ৫০ মানে আমার এটা 50 লাখ প্রাথমিকভাবে বলা হয়েছিল, পরে গণে টনে দেখা গেল এটা 74 লক্ষ টাকা। আবার সন্ধ্যার সময় দেখলাম শহীদউদ্দিন চৌধুরী এনির একজন সহযোগী বিএনপি নেতা, উনি বিয়েতে কি বলে ফেনী এই ওনার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুরে ধরা পড়েছেন, এবং পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে যে এটা কেন্দ্রের টাকা বিতরণ করার জন্য নিয়ে যাচ্ছিলেন 15 লক্ষ টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হেয়ারিং দেওয়ার পর, নোটিশ করে হেয়ারিং দেওয়ার পর এটা ছেড়েও দিয়েছেন। তো এরকম অনেকগুলার মাঝখানে 2 লাখ 5 লাখ, গত রাত্রে 10 লাখ টাকা সহ একজন বিদ্রোহী প্রার্থী ধরা পড়েছেন চিটাগাঙ্গে, স্বতন্ত্র প্রার্থী। জি, এই ব্যাপারে যেটা থ্যাংক ইউ বলার জন্য, সেটা হচ্ছে যে প্রথমে আমি এইভাবে আই এম নট অ্যাটাকিং এনিওয়ান, আই এম জাস্ট ট্রাইং টু সে দ্যাট আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী আপনার কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল এটা বুঝতে। আরেকটা ছিল ঢাকা 6 আসনে ওই যে নায়েবে আমির জামাতের একজন, তাকে 2 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে একইভাবে টাকা বেতন করে। হ্যাঁ, মানে এর আগে কিন্তু আমরা দেখেছি যে লক্ষ্মীপুরে সিল বানানো হয়েছে। হ্যাঁ, ব্যালটে যে সিল মারে এরকম সিল বানানো হয়েছে। এই যে ইউএনবি রিপোর্ট যেটা, যে অলরেডি 2 জনকে যেটা বলছে যে 2 সেন্টেন্স ফর ইললিগাল এন্ট্রি ইন মিরপুর পোলিং সেন্টার এইডেড বাই জামাতস লিডার্স ওয়াইফ। তো এইখানে একটা আছে। আর সৈয়দপুরের যে ঘটনাটা 70 লক্ষ টাকা নিয়ে জামায়াতে আমির যিনি ধরা পড়েছেন, প্রায় সবাই হয়তো বলার চেষ্টা করছেন যে ওনার সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে। তো সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকলেও সেটা এয়ারপোর্টের সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে, আর আপনার উনি তো কোনো প্রার্থী না, সেটা হচ্ছে কথা। এবং আপনি যদি ইয়ে করেন, অনেক জায়গায় এক জায়গায় স্বতন্ত্র প্রার্থী 10 লাখ টাকা নিয়ে ধরা পড়েছে, সৈয়দপুরের উনি প্রায় 50 লাখ টাকা নিয়ে ধরা পড়েছে, এবং অনেক জায়গায় আপনার ভোটের কেনার জন্য টাকা দিতে গেছে, এই সময় মিডিয়ায় ধরা পড়েছে, পরে দৌড়ে চলে গেছে। আর শহীদউদ্দিন চৌধুরী অ্যানির যেটা হলো সেটা হলো যে উনি নিজে ক্যান্ডিডেট, ওনার ওইখানে যেটা ধরা পড়েছে ওনারই গাড়ি, এবং ওনার এলাকায় আমার যদি ভুল না হয়ে থাকে ওনার এলাকায় আছে 4,70,096 জন ভোটার। সো আরপিও অনুযায়ী এক এক ভোটার অনুযায়ী 10 টাকা করে যদি ধরেন, তো সেই হিসেবে আপনার ওনার নির্বাচনী ব্যয় যেটা আসে, তো গাড়িতে যেটা ধরা পড়েছে সেটা উইদিন দি লিমিট, এবং ওখানে তো ওনার শুনানি হয়েছে, শুনানি করে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় যাদেরকে ধরা পড়েছে, যারা লক্ষ্মীপুর বাদে, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের বাদে, উনি নিজে স্বয়ং ক্যান্ডিডেট, এবং উনি নিজেও ফেসবুকে লাইভে এসে বলেছেন যে আসলে ঘটনাটা কি। কিন্তু অন্য জায়গায় বিশেষ করে জামাত প্রার্থীদের এবং স্বতন্ত্র প্রার্থীদের যেইটা ইয়ে করা হয়েছে, জামায়াতে ইসলামের নেতাদের যেটা করা হয়েছে, ওনারা আসলে আপনার প্রার্থী ছিলেন না, ওনারা একটা দলের নেতা, এবং দে মাস্ট গিভ অ্যান এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা এখনও আসেনি। আর স্বতন্ত্র প্রার্থীর যেটা ধরা হয়েছে আপনার প্রায় 10 লক্ষ টাকার মতো, সেখান থেকেও প্রার্থীর থেকে এখন পর্যন্ত কোনো এক্সপ্লেনেশন আসেনি বা এরকম কোনো কিছু এটা গত রাতে পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে তাকে আটক করেছে না, হেডিংটা হলো যে 10.5 লাখ টাকা সহ স্বতন্ত্র প্রার্থী 3 কর্মী সেনাবাহিনীর হাতে আটক। তো কর্মী ধরা পড়েছে, এবং অনেক জায়গায় কর্মীরা করছে, অনেক জায়গায় কোনো দলের নেতারা করছে, কিন্তু কোথাও থেকে প্রার্থীর কোনো এক্সপ্লেনেশন আসে নাই যেটা আরপিওর অধীনে পড়ে বা লঙ্ঘন হয়েছে এরকম কোনো কিছু। কিন্তু শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের ব্যাপারে যেটা হয়েছে যে উনি এক্সপ্লেনেশন দিয়েছে, শুনানি হয়েছে, এবং স্বয়ং উনি নিজে লাইভে এসেও বলেছেন। তবে এখানে আমি একটু আপনাকে বলি যে জামাত ইসলামের ঠাকুরগাঁওর আমির টাকা সহ ধরা পড়ার পর জামাতের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, মিস্টার এহসান জুবাইর এটা ব্রিফ করেছে। এটা একটা, এবং নির্বাচন কমিশনের সচিব মহোদয় উনিও একটা ব্যাখ্যা দিয়েছেন ব্রিফিং করে, আপনি জানেন। এখানে যেটা আমি যতটুকু দেখেছি যে বিষয়টা এরকম যে এই মুহূর্তে ক্যাশ টাকা ক্যারি করার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। যদি টাকার উৎস বৈধ হয়ে থাকে এবং যারা এটা করছেন আইনশৃঙ্খলা বাহিনী, তাদের কাছে যদি এক্সপ্লেনেশনটা গ্রহণযোগ্য এবং বৈধ কাগজপত্র থাকে, তাইলে এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এটা নিয়ে এক ধরনের একটা ডিবেট আছে, একটা কনফিউশন আছে। আমি একজন আইনজীবী হিসেবেও আপনার কাছ থেকে ডিবেট কনফিউশন এবং ডিবেটটা কেন, আমি যদি নরমাল ল দেখি যে আমি 5 লাখ টাকার ক্যাশের বেশি আমি ইয়ে করতে পারবো না, এবং বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে যদি আমি আইনটা দেখি, ইলেকশন কমিশনের আরপিও এবং ইলেকশনের প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেসে, ওইখানে আমার ক্যান্ডিডেট কতটুকু টাকা খরচ করতে পারবে সেই টাকাটা
সে ক্যাশ ক্যারি করতে পারে, ব্যাংকিং ট্রানজ্যাকশনে করতে পারে, যেভাবে হোক, বাট ব্যাংকের থেকে ক্যাশ টাকা নিয়েই তাকে খরচ করতে হবে। তো সেটার একটা লিমিটেশনস আছে, তো সেটার একটা এক্সপ্লেনেশনসও আছে। কিন্তু আমার সৈয়দপুরে যেটা ঘটনা ঘটেছে, উনি তো পুরো মুখ ঢেকেছিলেন, উনি তো কোনো এক্সপ্লেনেশনসই দেননি, এবং পরে শোকে কাতরে তো ওনার এখন হসপিটালাইজড হওয়া লেগেছে। এবং অন্যান্য জায়গায় জামাত নেতাদের যেসব দেখা গেছে যে জামাতের কর্মীরা করেছেন, কিন্তু ওনাদের নেতারা এখন পর্যন্ত এসে ফেস হননি বা বলেননি, দায়িত্ব নেননি যে এটা আমার নির্বাচনী ব্যয়ের অধীনে আছে, সো আমি নির্বাচনের ব্যয়ের অধীনে আমি দিয়েছি কেন্দ্রে কেন্দ্রে ব্যয় করার জন্য। সেরকম কোনো ঘটনা আসেনি। এই জায়গাটাতে আমি ফ্যাকচুয়ালি একটা ডিস্টিংগুইশ করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে আনটিল আনলেস কোনো নির্বাচনী ক্যান্ডিডেট বা তার কর্মী যদি এরকম অতিরিক্ত টাকা নিয়ে বা এনাফ অ্যামাউন্ট অফ টাকা নিয়ে যদি ধরা পড়ে, যেটা পারসেপশন অনুযায়ী হয়তো বা মনে হতে পারে যে একটি অন্য কাজ বা অন্য একটা তরিকার, মানে সোজা কথায় ভোট কেনার জন্য এই টাকাটা ব্যবহার হচ্ছে কিনা এই অভিযোগটা আসতে পারে আপনার কাছে। আবার আসবো, সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করছেন ততক্ষণ পর্যন্ত আমি আসবো আপনার কাছে। আবার ব্যারিস্টার ফখরুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি তো সারাদিন থেকে বিষয়টা ফলো করেছেন, আপনি নির্বাচন পরিচালনা কমিটিতে জামাতের রয়েছেন এবং মিডিয়া কমিটিতেও রয়েছেন, সো দ্যাট আপনি হয়তো এই বিষয়টা আসলে আমার মনে হয় আমাকে এক্সকিউজ করবেন, আমাকে একটু সময় দিতে হবে। এর কারণ হচ্ছে যে হয় একটা এলিগেশন, এটা তো একটা এলিগেশনই, এটাকে ডিফেন্ড করতে হলে অ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালি বলা দরকার সব। তো সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের বন্ধু ভাই রাগিব সামাদ, ইজাজ কবির ভাই, জি ইজাজ কবির, উনি তো ব্যারিস্টার আমাদের সাথে ওখানে হয়তো বার করেছেন সমসাময়িক সময়। আমার মনে হয় এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, এই কথাটা মানে অ্যাকসেপ্টেবল না, সঠিক না। কারণ আমি নিজেই প্রেস ব্রিফিংগুলোতে উপস্থিত থাকি এবং প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে আমি উপস্থিত ছিলাম। এই ঘটনার পরে আমরা 2টা প্রেস ব্রিফিং করেছি শুধু এই ঘটনার উপরে, ইনক্লুডিং দ্য সেকেন্ড প্রেস ব্রিফিংয়ে কিন্তু আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দিয়েছি, একদম টোটাল। জি, এবং শত শত মানে মিডিয়া পার্সোনালরা ছিলেন সেখানে। তো ওইটা আমার মনে হয় একটু দেখে নিলে আমাদের না, এটার মুদ্রা কথাটা কি আপনি যদি সংক্ষেপে এটা সামারিটা বলেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনারা কি বলতে চেয়েছেন। সেটাই আমার মনে হচ্ছে যে এটা একটু ক্লিয়ার থাকা দরকার যে উনি কি বলেছেন। অভিযোগটা তো যার কাছ থেকে টাকাটা উদ্ধার করা হয়েছে তার, জি, তো উনি বলেছেন যে এই টাকাটা আমার ব্যবসার টাকা এবং আমি ব্যবসায়িক কাজেই টাকাটা লেনদেন, এটা আমার নিজের টাকা, ব্যবসায়িক টাকা। জি, তো এই অভিযোগটুকু কিন্তু পুলিশের কাছে বা ওখানে স্টেটমেন্ট যা দেওয়া আছে, মিডিয়াতে যা আসছে, ভিডিওতে যা দেখছি, এর বাইরে কিন্তু আর কোনো কথা নেই। স্টেটমেন্ট, একটা অ্যাকিউজ পারসনের স্টেটমেন্ট বলতে টাকার অঙ্কটা নিয়ে যেটা মিস্টার ইজাজ কবিরও রেজ করেছে যে উনি বলেছেন 50 লক্ষ টাকার কথা, কিন্তু পরে গণে দেখা গেছে 74 লক্ষ টাকা। একটা ইস্যু আছে যে উনি ওখানকার ক্যান্ডিডেট না, উনি কোন একটা দলের নেতা হতে পারেন। আচ্ছা আমরা শুনে নেই। সো ওনার স্টেটমেন্ট যেটা, যে টাকাটা হচ্ছে আমার ব্যবসায়িক টাকা, জি, গার্মেন্টসের ব্যবসা, এটা বলেছেন আমরা শুনেছি। এবং এই টাকাটা উনি ঢাকা যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়ে মানে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে রিকগনাইজড ওয়েতে উনি টাকাটা নিয়েছেন। এবং এই টাকার সন্ধানটা কিন্তু ওখানে পাওয়া যায়নি, এই টাকার সন্ধানটা এখানেও ছিল। স্ক্যান করলে আপনার একটা বোতাম সহ কিন্তু সেখানে স্ক্যান হয়। এবং সেইখানে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন বিমানবন্দরের, উনি সেখানে ক্লিয়ারলি বলেছেন যে উনি এটা জানেন এবং এই টাকা ক্যারি করাতে ওনাদের পক্ষ থেকে কোনো রকম মানে নিষেধাজ্ঞা বা ছিল না, মানে বিমানের বিষয়টা উনি ক্লিয়ার করেছেন। তাহলে এই টাকাটা আছে, টাকাটা যে উনি নিচ্ছে, এটা কিন্তু বিমানবন্দরেই, ঢাকা বিমানবন্দরেই কিন্তু এটা ডিসক্লোজড, এটা কিন্তু হিডেন কিছু না। তারাই কি আবার ওই সৈয়দপুরে গিয়ে ধরিয়ে দিল এখন সেটা জানি, এখান থেকে মেসেজটা পেয়ে কি ওরা এখানে অ্যাকশন নিল? সেটা আমি আসছি, আমাকে বলতে দেন। তাহলে আমি এখান থেকে টাকাটা নিলাম, নিয়ে আমি বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষকে ওয়াকেফাল হলো, আমি সেখান থেকে গেলাম। এবং এটার কিন্তু স্টেটমেন্টও দিয়েছেন উনি, যে ভদ্রলোক বিমানবন্দরের দায়িত্বে ছিলেন। জি, দেখেছি আমরা, সেটা দেখেছি, ওটা আপনি দেখেছেন। এখন যখন উনি ওখানে গেলেন তখন কিন্তু এই ধরনের একটা সিন ক্রিয়েট করা হলো, ওনাকে অ্যারেস্ট করা হলো, অথবা মানে টাকাটা দেন সর্বশেষ আপডেটটা কি? সর্বশেষ আপডেট হচ্ছে উনি হাসপাতালাইজড হলেন। এর মধ্যে এখন থানা ওসি এবং থানা কর্তৃপক্ষ বলে দিলেন যে ওনাকে আপনারা নিয়ে যান
নিয়ে যেতে পারেন। ওনার আর কোনো কিছুর এখানে আমাদের লিগ্যাল কোনো ম্যাটার আর জড়িত নেই। তো টাকাটা কি ফেরত দিয়েছে? আমি আপডেটেড না টাকাটা ফেরত দিয়েছে কিনা, কিন্তু ওনাকে বলা হচ্ছে ওনার আত্মীয় স্বজনকে ডেকে হ্যান্ড ওভার করে দেওয়া বলা হয়েছে। ওনার বিরুদ্ধে আমাদের আর কোনো তদন্তের বিষয় নেই, ওনাকে আপনি নিয়ে যেতে পারেন। এখন ওখানে যে ঘটনাটা ঘটলো, আপনি যেটা পয়েন্ট আউট করলেন, আমি সেটাই বলতে চাই যে এখান থেকে যদি যথাযথ কর্তৃপক্ষ নো অবজেকশন, আমরা বলি এটা নো অবজেকশন এনওসি দিয়ে থাকেন, তাহলে ওখানে যাওয়ার পরে যেই এসপি জাহিদ সাহেব ওনাকে এই অবস্থান এই ড্রামাটা যিনি ক্রিয়েট করলেন, ওনার সম্পর্কে দু একটা কথা বললে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে। কারণ দেয়ার ইজ এ প্লেস ফর সাসপেকশন হিয়ার। আপনি যতক্ষণ পর্যন্ত একিউজড পার্সনের কাছ থেকে ফুললি ডিউ প্রসেসে আপনি সব না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ডিপেন্ড করতে পারবেন। আমরা তো এর বাইরে আর কোনো স্টেটমেন্ট পাইনি। এতটুকু স্টেটমেন্ট যে এই টাকাটা আমার বিজনেসের টাকা, আমার গার্মেন্টসের টাকা, আমি এটা আমার বৈধ টাকা। এখন উনি কে? উনি আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ব্যক্তিগতভাবে এটা করলে উনি যদি ওনার তো এখানে জবাব দেওয়ার জায়গা নেই, আমি জানি না, এই জন্য আমার ব্যক্তিগত আক্রমণ না করে আমার মনে হয় যে ঘটনাটা যা হয়েছে আপনি এটা এক্সপ্লেইন করেছেন রাইটলি, খুব সুন্দরভাবে আমার মনে হচ্ছে যে যদি এখান থেকে ওনাকে যেই ব্যক্তি এটা করেছেন তার সম্পর্কে আমার মনে হয় দুইটা কথা অবশ্যই বলা দরকার। একটা কথা হচ্ছে যে ওনার আমরা এটা আমি এখানে বলছি তা না, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখিয়েছি যে মনিরুল ইসলাম সাহেব যে আগের ডিবিআই প্রধান এবং বোধহয় আরেকটা বাহিনীর প্রধান ছিলেন তিনি। সো উনি কিন্তু তার খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং তার সাথে এটা ফাইন্ড আউট করা গিয়েছে যে উনি খুব একজন ঘনিষ্ঠ ব্যক্তি। করে একটা গোয়েন্দা সংস্থার সাথে ওনার সাথে ছবি, ওনার সাথে যে তার এই বিষয়গুলো। সেকেন্ড হচ্ছে যে আমি মনে করি যে এই ডিউ প্রসেসটা ফলো না করে আপনি একজন ব্যক্তিকে সম্পূর্ণ ইয়ার করার সুযোগ না দিয়ে যদি আপনি নিজে সেখানে আমরা একটা এই অডিয়েন্স যদি একটা কনক্লুশনে আসি, তাহলে আমার মনে হচ্ছে এটা ফেয়ার হবে না। আপনার ব্যাখ্যাটা আমরা শুনলাম। আমরা নতুন একটা প্রসঙ্গে যাই। সুরাব হাসান, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে দুটো বিষয়। আগামীকালকের এই ভোরে সকাল থেকে যে নির্বাচনটা শুরু হবে, বলা হচ্ছে যে 4 কোটি নতুন ভোটার, তরুণ ভোটার, তারাই সিদ্ধান্ত নেবে, তারা যেদিকে ঝুঁকবে ভোটের ফলাফলটা সেদিকে ঝুঁকে যেতে পারে। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচিত হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচিত হচ্ছে যে আওয়ামী লীগের যে 25-30% ভোটার কোনো একটা নির্বাচনে 40 পর্যন্ত পেয়েছিল, সেটা নাও যদি ধরি, তাহলে মোরাললেস +-30% ভোটার হলো আওয়ামী সমর্থক ছিল। তো সেটা কমে গিয়ে হয়তো 20 হতে পারে, 22 হতে পারে, 25 হতে পারে। এই ভোটটা কোন দিকে যাবে? এটা কোনো ডিসাইসিভ ফ্যাক্টর হবে কিনা নির্বাচনে? প্রথমত তরুণ ভোটার 4 কোটি যে তরুণরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকতেন, আমরা ধরে নিতে পারতাম যে ওই তরুণদের যে দল বা তরুণদের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষে তাদের ভোট যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা দেখলাম যে তরুণরা আন্দোলনে নেতৃত্ব দিলেন, তারা ভাগ হয়ে গেলেন। কেউ 10 দলীয় জোটে আসলেন, কেউ বিএনপির সঙ্গে গেলেন, কেউ অন্য দলের সঙ্গে গেলেন এক ধরনের, এবং কেউ আবার একটি এনসিপি এনপিএ নামে আরেকটি প্ল্যাটফর্ম করলেন। সুতরাং তরুণদের ভোটও কিন্তু ভাগ হবে। বিশেষ করে আমাদের রাজনীতিতে তো পারিবারিক সম্পর্ক, পারিবারিক যে যোগাযোগ, পারিবারিক সখ্য, এটা অনেক প্রভাবিত করে। সামাজিক, যেমন যে তরুণরা বিএনপি পরিবারের, তারা যতই হোক, পরিবারও না, মানে রাজনীতিতে এই পুরো আন্দোলনে কিংবা জুলাই আন্দোলনেও তো আপনার বিএনপির যারা তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। তারপর সুতরাং দলের বাইরেও যেমন করেছে, দলীয় কর্মীরাও করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবাই ছিল, একসঙ্গেই ছিল। জি। কিন্তু এখন কিন্তু ভোটের হিসাব নিকেশ, জি, এই ভোটের হিসাব নিকেশটা নানাভাবে হবে। এমনকি জামাতের তরুণরা আছে, অবশ্যই তারা ছিল জামাতের সংগঠন, এবং তারা তো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ফলাফল করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তারা জয় পেয়েছে। তা সুতরাং তরুণদের ভোটটা ভাগ হচ্ছে, মানে এমন না যে কোনো এক বাক্সে পড়ছে, এক মার্কায় পড়ছে। সুতরাং এটি ভাগ হবে। দ্বিতীয় যে কথাটি বললেন আওয়ামী লীগের ভোট,
আমি ধরে নিলাম যে আপনি 25% আরও কম ধরলাম, 20% যদি ভোট হয়, 20% ভোট হলে এবং তার যদি অর্ধেক ভোটার নাও যায়, তাহলেও কিন্তু সেটি 1 কোটি হয়। 20% হলে যদি 2 কোটির কাছাকাছি হবে। যদি 1 কোটি না, ভোটার হিসাবটা 13 কোটি থেকে হবে, কারণ এটা তো আমাদের 20 কোটির হিসাব হবে না। যাই হোক, এটা ইজ এ বিগ না না নাম্বার। 13 10% হয় হ্যাঁ, তাহলে 1 কোটি 30 লাখ হবে। আমি সেটাই বলছি জি। যে 20-এর যদি অর্ধেকও যায়, ধরে নিলাম যে অর্ধেক যাচ্ছে না, তো সুতরাং তারাও কিন্তু একটা ফলাফল, factor। জয় পরাজয় নির্ধারণে একটা ভূমিকা রাখবে। আরও একটি খুবই কৌতূহল উদ্দীপক ঘটনা হলো, আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা কেউ চায়নি, সরকার চায়নি, নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিয়েছে, তারপর বিএনপি চায়নি, জামাত ইসলামী চায়নি, এনসিপি চায়নি, কিন্তু তাদের সমর্থকদের ভোট কিন্তু চেয়েছে সবাই। সেটা তো চাইতেই পারে। হ্যাঁ, কেউ চাইতেই যদি পারে। অপরাধ না করে, না, আমি বলছি কেউ না যদি যে চাইতে অপরাধ পারে। না করে, তাহলে তার আচ্ছা, আওয়ামী লীগ ভোটাধিকারটা সমর্থক- প্রয়োগ করার হ্যাঁ। বাংলাদেশের নাগরিক হিসেবে তার সমান রাইট হ্যাঁ, আছে ওই সেন্সে। আওয়ামী লীগের কেউ যদি অপরাধ না করে, তার ভোট দেওয়ার যেমন অধিকার আছে, তার সেটা তো গভর্নমেন্ট এনশিওর করেছে, গভর্নমেন্ট তার প্রার্থী হওয়ার তো অধিকার আছে। সেটা তো কেউ না করেনি, দলীয়ভাবে না, পারেনি, করেনি, কিন্তু দলীয়ভাবে ইন্ডিভিজুয়ালি আমরা আচ্ছা। লতিফ সিদ্দিকীর প্রার্থী হতে দেখেছি। উনি আওয়ামী লীগের একজন কট্টর না, সমর্থক। উনি আওয়ামী লীগের অনেক আগে কিন্তু তারপরেও আওয়ামী লীগ তো উনি ত্যাগ আওয়ামী করেছে। লীগ বরাবরই আওয়ামী বলছেন। পরিবারের, আওয়ামী যাই হোক, ঘরানার বলতে পারে। যাই হোক, সেটা আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এই 1 কোটি ভোটারও কিন্তু কাজ করবে। এবং এর মধ্যে আরেকটি যদি যোগ করি, ধর্মীয় সংখ্যালঘু। জি। সংখ্যালঘু জানেন যে সংখ্যালঘুরা কাকে ভোট দেয়, কিভাবে দেয়, হ্যাঁ, মানে কাদের প্রতি তার সমর্থন, বা কাদেরকে তারা নিজেদের আশ্রয়স্থল ভাবে বা নিজেদের জন্য নির্ভয় ভাবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেই। তা সংখ্যালঘুদের একটা বিকল্প নিশ্চয়ই তারা একটা বিকল্প খুঁজবে, যে অপেক্ষাকৃত কম বিপজ্জনক বা যার দ্বারা আক্রান্ত হবে না এরকম, এবং যে রাজনীতি তাকে আরও প্রান্তিক করবে না, এই রাজনীতি চাইবে। তো সুতরাং এক হচ্ছে তরুণদের ভোট, সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। কিন্তু এই যে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সমর্থক, তাদের ভোট কিন্তু সমানভাবে ভাগ হওয়ার সম্ভাবনা কম। বরং এটি তারা মনে করবে, তারা মধ্যপন্থার দলকেই মনে করবে যে অনেক বেশি নিরাপদ। তারা মনে করবে যে মানে এই ভোটটা বিএনপির বাক্সেই বেশি পড়ার সম্ভাবনা আছে। বিএনপি অথবা এমনকি এনসিপি হতে পারে সংখ্যালঘুদের ভোটের কথা বলছি। কারণ এনসিপি তাদের প্রার্থীও আছে, কিংবা কিছু বাম প্রার্থীও তো বিভিন্ন জায়গায় আছে, বাম দলের প্রার্থীরাও আছে, এমনকি কিছু স্বতন্ত্র প্রার্থীও আছে। জি। তা সুতরাং এই ভোটের হিসাব নিকাশটা বেশ জটিল। মানে এরকম বলা যাবে না তরুণরা অমুক মার্কায় ভোট দেবে, অমুক জোটকে বা অমুক দলকে ভোট দেবে, বা সংখ্যালঘুরা সবাই মিলে একটি প্রতীকে ভোট দিবে, বা আওয়ামী লীগের যারা, এবং এখানে স্থানীয় পারিবারিক প্রভাব প্রতিপত্তি সবকিছু মিলে এটার প্রতিফলন হবে। সুতরাং সেক্ষেত্রে ভোট ভাগ হবে, জি। আওয়ামী লীগ সমর্থকদের ভোটও ভাগ হবে, সংখ্যালঘুদের ভোটও ভাগ হবে। তবে এই ভাগের পাল্লাটা বেশি ভারী অংশটা হবে বিএনপির মধ্যপন্থার যাবে বলতে দিকে। যাচ্ছে। আলোচনা করছিলাম যে তরুণ ভোটার এবং আওয়ামী লীগের যে ভোট, এটা কোন বাক্সে যাবে। ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছ থেকে শুনতে চাই। জি, আমি তরুণ ভোটার দিয়ে শুরু করি। জি। জুলাইয়ের আন্দোলন আপনার তরুণরা করেছে, জেনজিরা করেছে, না তরুণরাই করেছে, জেনজিরা করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু নেতৃত্বের যেই ক্যারেক্টার, লিডারগুলি ছিলেন, ওনারা পরবর্তীতে যে দলটা করেছেন, সেই দলটা করে তাদেরও রাজনীতিতে তারা নিজেরাও জুলাই সনদে সই করেননি, এবং জোটবদ্ধ হওয়ার আগেও ওনারা বিভিন্ন রাজনৈতিক দলের সম্বন্ধে অনেক কথাবার্তা বলেছেন। আবার যাদের সম্বন্ধে কথাবার্তা বলেছেন তাদেরই একাংশের সঙ্গে জোট করেছেন। সো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে তরুণ ভোটারদের সোল এজেন্সিশিপ বা রিপ্রেজেন্টেশন এনসিপির এই নেতৃত্বের ওরা নিতে পারেনি, এবং আপনার এই তরুণ ভোটারদের ভোটটা কোথায় যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে অ্যাজিউম করা একদমই সম্ভব না। তাদের ডিফারেন্ট মাইন্ডসেট, বাট ওয়ান থিং ফর শিওর, that these young voters
lost their expectation from the present young leaders who call themselves to be the leaders of the young voters. এটা হচ্ছে আমার অবজারভেশন। সেকেন্ডলি হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যেটা হয়েছে, এটা আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধতা টার্ম ইজ কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ এটা আলাদা। আওয়ামী লীগকে আপাতত রাজনীতিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বিরুদ্ধে ফেসিজম এবং আপনার মানবতা বিরোধী এবং আরও বিভিন্ন ধরনের অ্যালিগেশনস আছে, সেগুলো বিচার না হওয়া আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। এখন কথা হয়েছে এদের মধ্যে থেকে কেউ ইলেকশন করতে পারতো কি না। হ্যাঁ, যারা চিহ্নিত আওয়ামী লীগ নেতা সরকারে ছিলেন এবং ওই ফেসিস্টের সাথে ফেসিজমে জড়িত ছিলেন এবং তাদের বেনিফিশিয়ারি বা তাদের সাহায্য করেছেন, এরকম কোনো লোক যদি দোষী হয় বা চিহ্নিত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোভাবেই তাদের ইলেকশন করা সম্ভব ছিল না। এখন আওয়ামী লীগ সাপোর্টার আর আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগ না, জাতীয় পার্টি তো দোষর, ঠিক আছে, জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা করেনি, কেন করেনি সেটা সরকারের ব্যাপার, বাট বিএনপির তরফ থেকে কাউকেই এরকম কোনো কথা হয়নি, এটা সরকারি ডিসিশন হয়েছে। বিএনপি এখনো সরকারে আসে নাই। আর যেটা হলো যে সাপোর্টার আর অ্যাক্টিভিস্টের মধ্যে তফাৎ আছে। সাপোর্টারের মধ্যে যদি কেউ দাঁড়াতে চান স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারতেনি, সেটা অন্য হিসাব। কিন্তু এখন কথা হলো যে ভোটটা কোন দিকে যাবে, সমালোচক সাহেব যেটা বললেন যে আপনার এই সংখ্যালঘুদের ভোট, যেটা যে আমি আইডিওলজিক্যালি আই পার্সোনালি বিলিভ যে জয় বাংলা সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করে না, যদি আমি জাত হিসাবে ধরি, কারণ আমার এখানে বিভিন্ন জাত আছে। অনলি বাংলাদেশ জিন্দাবাদ সংখ্যালঘুদের জাত হিসাবে ইনক্লুড করে। এখন সংখ্যালঘু হিসাবে যদি আপনি এখন ধর্মভিত্তিক যান, সেক্ষেত্রে আমাদের দেশে এখানে মেজরিটি আমরা বলি হিন্দু ধর্মাবলম্বী। ধারণা করা হয় বা কথিত আছে যে হিন্দু ধর্মাবলম্বীরাই বেশি আওয়ামী লীগে ভোটটা দেয়, কথিত আছে। কিন্তু বিগত 17 বছরে দেখা গেছে যে এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরই সম্পত্তি এবং সব কিছু কীভাবে আক্রোশের মুখে, আওয়ামী লীগ সরকারের আক্রোশের মুখে পড়েছে, এটা অন রেকর্ড আছে। এবং ওনাদের সেই এখন এসে তারা কি করবে, সেই ক্ষেত্রে ওনারা কি করবে, বা আওয়ামী লীগ এখন থাকলেও আওয়ামী লীগ ভোট পেত কিনা আমার সন্দেহ আছে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগ থাকলেও ওনারা আওয়ামী লীগকে হয়তোবা ভোট দিত না, কারণ আওয়ামী লীগ তাদের উপরে যেটা, মানে এটা আমার কোয়েশ্চনটা ছিল, এটা কি কোনো ফ্যাক্টর হবে নির্বাচনে, এই যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে তার উপর ফলাফল কিংবা টোটাল নির্বাচনের ইয়েটা সিনারিওটা এখানে অন্য, আপনি যেভাবে প্রশ্ন করছেন, এবং তারা পার্টিসিপেটটা কেমন করতে পারে, আদৌ করবে কিনা, কি মনে হয় আপনার? আমার বিশ্লেষণ এবং আমার মতামত যেটা, আমি পার্সোনাল ওপিনিয়ন যেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগ সাপোর্টার আছেন, দোজ হু স্টিল বিলিভ যে আওয়ামী লীগ কোনো দোষ করেনি এবং এখনও আওয়ামী লীগকে সাপোর্ট করে যান, এবং যে ওনারা হয়তোবা যে যদি ভোট দিতে যানও, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি এবং ভৌগোলিক রাজনীতি যদি দেখি, সেক্ষেত্রে আওয়ামী লীগের যেই ন্যারেটিভটা ছিল যে জামায়াতে ইসলাম এবং ইসলামপন্থী দলগুলি উগ্রপন্থী, এবং ইন্ডিয়ার যে ন্যারেটিভটা ছিল যে এরা সবাই উগ্রপন্থী, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনলি বেনিফিট উইচ আওয়ামী লীগ ক্যান ডেরাইভ অ্যান্ড বিকাম রেলিভেন্ট into the politics of Bangladesh, the only one way is like somehow জামাতকে জয়যুক্ত করা বা জামাতের সাপোর্ট বাড়ানো এবং জামাতের আসন বাড়ানো। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনলি আওয়ামী লীগ যদি নিজেদেরকে বাংলাদেশের রাজনীতিতে রেলিভেন্ট করতে চায়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সাপোর্টাররা জামাতকে ভোট দিবে। তার দুইটা কারণই হচ্ছে যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া দুজনই বলতে পারবে যে দেখো আওয়ামী লীগ নাই, সো উগ্রবাদের উত্থান হয়েছে। আমরা ব্যারিস্টার ফখরুল ইসলাম, আমরা দুই ধরনের বক্তব্য পেলাম। সোহরাব হাসান সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিনের অভিজ্ঞ, উনি বললেন যে আওয়ামী লীগের ভোটটা যেতে পারে বিএনপির পাতে, নাম বলেনি, মধ্যপন্থা যা বলছে তার অর্থ তাই দাঁড়ায়, আপনি যতটুকু এক্সপ্লেইন করছেন ডিটেলস। আর ব্যারিস্টার এজাজ কবির কিন্তু ভিন্ন কথা বললেন যে আপনারাই ভোটটা পাচ্ছেন জামাতে, কি আপনারা কি পাচ্ছেন কিনা? ইজাজ ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে কিছুটা আপনাদের দিয়ে দিয়েছে রাগের বহিঃপ্রকাশ, যে আমরা নিয়ে নেন, আমরা দরকার নাই। বিষয়টা হচ্ছে না, আসলে একটা স্টাডি টাইপের চিন্তা হওয়া উচিত, ইটস নট পলিটিক্যাল ডিবেট অনলি। আর আমরা তো এখানে পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করলো, উই আর অল না, আপনি বলতে পারবেন এটা কি? আমি বলতেছি, শুনেন। জি, নাম্বার 1, সময় 2 মিনিট আছে, তাহলে তো হবে কি? আচ্ছা বলেন প্লিজ। তাহলে আমি জেনজির পার্টটা পরের ইয়াতে করি। হ্যাঁ, এটাই বলেন। আর ধর্মীয় হিন্দুদের ভোটটা কি হবে এটা এখন বলি। জি,
হিন্দুদের ভোটটা আমি এজাজ ভাইয়ের সাথে একমত যে আসলে ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, ভেরি ডিফিকাল্ট টু সে। কারণ তিনটা জিনিস আপনি দেখেন, একটা হচ্ছে যে গত 16 বছর কোনো নির্বাচন হয়নি। যত স্ট্যাটিক্সের কথা আমরা বলি যে এত% আওয়ামী লীগের দেয়, এত% বিএনপিকে দেয়, বেশিরভাগ হিন্দুরা আওয়ামী লীগের ভোট দেয়, এই 16 বছরে কি হয়েছে এটার কিন্তু কোনো পরিসংখ্যান নাই, কারণ ভোট তো হয়নি। তো যার কারণে এটা একটা ভেরি মানে কি আননোন টেরিটরি আমাদের জন্য। জি, তো আমার মনে হচ্ছে যে এটা আমি যতটুকু বুঝছি মানুষের সাথে মিশে, হিন্দুদের ভোটটা 3 ভাগে ভাগ হবে। নাম্বার 1 হবে যে এরা অনেকেই মনে করবে যে আমাদের কিছু আসে না, আমরা যাব না নির্বাচনে। আর অনেকে মনে করবে যে জামাত ইসলাম একটা ধর্মীয় দল, তারা যদি ক্ষমতায় যায় আমাদের প্রান্তিক পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা সৌরভ ভাই বললেন। সেই হিসাবে তারা জামাতকে ভোট দেবে না। জি, আর হচ্ছে বিএনপিকে বেশি করে ভোট দিবে হয়তো এই চিন্তায় যে মধ্যমপন্থী একটা দল তারা মনে করে ইজ এ বেটার অপশন। বাট বিএনপির প্রবলেমটা হচ্ছে গত মানে 1.5 বছরে না এখানে আমি যদিও এটা কতটুকু প্রাসঙ্গিক আমি জানি না, তাইলে কি আপনারা রোজা পূজার যে থিওরি দিলেন না, আমি কিংবা বলতেছি- পূজার সময় যে পার্টিসিপেট করলেন, এগুলোর কোনো ফিডব্যাক আউটকাম আসলো না? আমাকে শেষ এরকম করতে দিলে বলতে মনে চাচ্ছেন? আউটকামটা আসবে আমাকে প্লিজ প্লিজ। তো সেটা হচ্ছে যে বিএনপি গত 1.5 বছরে কিছু কিছু বিষয়ে বিল্ডিং দ্য ইমেজ বলতে আমরা যেটা বুঝি সেটা করতে পারেনি। সিকিউরিটি দেওয়া মানে মানে কোনো রকম যে অভিযোগগুলো আছে আওয়ামী চাঁদাবাজি, লীগের মতো বিএনপির মতো বিএনপিকে নিয়ে চিন্তা না করাটা কিছু- উচিত। বিএনপিকে কিছু- বিএনপির কিছুটা বিষয় আপনাদেরকে নিয়ে আমার চিন্তা মনে করেন। হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওরা একেবারেই দল সিলেক্ট করে ভোট দিবে না, ওনারা ভোট দিবে ব্যক্তি সিলেক্ট করে, যে কার মানে কার কাছে গেলে আমি নিরাপদ, কাদের দ্বারা আমার টর্চার হবে না, কে আমাকে আসলে প্রোটেকশন দিবে। আমি একটা ছোট্ট একটা ক্লিপ দেখলাম যে একবার এক হিন্দু মহিলা বলতে, আমরা তো রেডি হয়ে গেছিলাম, আমরা চলে যাবো এই দেশ থেকে, কিন্তু জামাত ইসলামের লোকজন এসে, শিবিরের ছেলেরা এসে বলছে আপনাদের এই দেশ, আপনারা কোথা থেকে যাবেন, আমরা আপনাদেরকে প্রোটেক্ট করবো। সো কিছুটা আস্থার জায়গা তো মনে হয় এখানে আছে। প্লাস আপনারা তো প্রার্থীও দিয়েছেন জামাত একজন। ইসলাম এখন অনেকটা ওপেন। একজন আগে হিন্দু সম্প্রদায়ের একজনকে তো প্রার্থীও করা হয়েছে। আগে জামাতের রোকন ছাড়া কাউকে প্রার্থী করা হতো না, এখন একজন হিন্দু লিডারকে প্রার্থী করা হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় জামাত ইজ মোর ওপেন, মোর অ্যাকোমোডেটিভ, এবং আই বিলিভ দেন জামাত ইসলাম উইল মানে ট্রিগার সাম ভোট ফ্রম দ্য মাইনরিটি অ্যাজ ওয়েল। সো আই ডোন্ট থিঙ্ক সো দেন এটা একতরফা বিএনপির দিকে চলে আর যাবে। ছোট্ট করে আর 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি ওই যে Gen Z। জেনজির ভোট বা ইয়াং জেনারেশনের ভোটের ব্যাপারে কিছু বলেন। 30 সেকেন্ডে বলা তো টাফ, তারপরে বলেন। যতটুকু আমি আমাদের বলবো যতটুকু সময় সেটা আছে এর হচ্ছে- ভিতরে সেটা শেষ হচ্ছে যে করতে হবে। এই জেনজিরা যারা 4 কোটি জি, অর মোর দেন দিস, তারা একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু মাঠে নামছে। এই এক্সপেকটেশনটা তাদের পূরণ হয়নি। এটার সাথে আমি একমত যে এনসিপি করার পরেও এনসিপি এমন কোনো সিরিয়াস স্ট্যান্ড নিতে পারেনি যে আস্থার জায়গাটা তৈরি করে এনসিপি একটা ভালো কিছু করছে, এরকম হয়নি। এনসিপি জোট করতে বিএনপির সাথেও অনেক নেগোসিয়েশন করছে, সেখানে হয়তো তাদের হিসাব নিকাশ মেলেনি। জামাতের সাথে আসছে, তাদের হিসাব নিকাশ মিলছে। এটা স্রেফ একটা ডিল। এনসিপি এবং জামাত মনে করে নাকি এটা আদর্শিক দল, আদর্শিক কোনো মানে ঐক্য, এটা তারা নির্বাচনী ঐক্য, এটা তারা ওপেনলি নির্বাচনী ঐক্য বলা হয়েছে। দুই দলের পক্ষ থেকে বলা ওপেনলি হয়েছে। বলে। তো বিএনপি এই ক্ষেত্রে ভোট কম পাবে, মানে ভোট হাত বিএনপির সাথে যে জামাত মানে তরুণদের বিএনপি তরুণদের ভোটটা, আমি শেষ করতে দেন প্লিজ। বিএনপি তরুণদের ভোটটা কম পাবে। কেন কম পাবে? যে জুলাইয়ের যেই সেন্টিমেন্টটা আমার মনে হচ্ছে যে সাম এক্সটেন্ট বিএনপি এটা ধরে রাখতে পারেনি। যেমন সকল গণভোটে সকল কিছুতেই না করা, তারপরে ইভেন এনসিপি কে ধরে না রাখা আমি নিজেদের জাস্ট সাথে। যে তো সেই ক্ষেত্রে তারা এদিকেই মানে তারা ঝুঁকে পড়ছে, এবং অ্যাকচুয়ালি তারা 11 দলীয় জোটে অন্তর্ভুক্ত। তো এই হিসাবে আমি মনে করি যে ইয়াংদের ভোটটা 11 দলীয় জোট ম্যাসিভলি মানে ক্যাপিটাল করতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি একবারে 30 সেকেন্ড সৌরভ ভাইকে দিতে চাই। সৌরভ ভাই একটু বলতে চাচ্ছিলেন যে এখানে একটা কথা উঠছে যে জামাত একটা ওয়েব সৃষ্টি করে দিয়েছে সারা দেশে তাদের পক্ষে। আবার পাল্টা একটা যুক্তি আসছে যে যখন আসনওয়ারি চিন্তা করা হয় তখন গনে গনে দেখা যায় যে জামাতের মেজরিটি হয় না, ওই বিএনপি 170-80-তে চলে যায়। কিন্তু এমনিতে একটা ওয়েভ আছে ব্যাপক। আপনি কিভাবে এটা লাস্ট আপনাকে দিয়ে আমরা শেষ করব? এটা নির্বাচনী প্রচারের বিভিন্ন পর্যায়ে তো ছিল। প্রথম দিকে একরকম, মাঝামাঝি পর্যায়ে একরকম। তো জামাতের যে চূড়ান্ত মূল্যায়ন, জামাতের যে ঢেউটা উঠেছিল বা উচ্ছ্বাস এসেছিল, সেটা নারীর প্রশ্নে কিন্তু জামাত হারিয়েছে। কারণ নারীর প্রতি যে বৈষম্য, সেটি নারী কোনোভাবেই এটি মেনে নিতে পারেন না। দেশের 51% নারী, এবং তাদেরকে কোনো প্রার্থী দেওয়া হয়নি, এবং ভবিষ্যতে তারা নেতৃত্বে আসতে পারবেন না। এটা হচ্ছে জামাতের অবস্থান, তার নীতিগত অবস্থান, এবং যেটি জামাতের
আমিরও বলেছেন। তবে মনে হয় যে কোনো নারী এটি মানে জামাতের অনুসারী না হলে, আপনি যেটা বলতে চাচ্ছেন সেই ওয়েবটা এখন নাই। নারীদের ওয়েব তো আরো বেশি আছে। এই নারী প্রশ্নে বিতর্ক তৈরি হয়েছে এবং জামাত তাদের নারীদের সমর্থন হারিয়েছে। না, এটা মনে হয় আপনি কি একমত? না, আমি মোটেই একমত। আপনি দেখেন সারা বাংলাদেশে নারীদের যে ভোট এবং ইচ অ্যান্ড এভরি মানে সার্ভে বলতেছে যে জামাত ইসলাম নারীদের ভোট বেশি পাবে। আমরা আমরা শেষ করতে চাচ্ছি, আমাদের হাতে একেবারে সময় নেই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর কয়েক ঘন্টা পরেই ভোটাভুটি শুরু হয়ে যাবে এবং কালকে এই সময়ে এসে আমরা একটা ধারণা পেয়ে যাব। আমরা আশা করব সুষ্ঠু এবং সুন্দর ভোট হবে। ভোটের মাঠে সবাই উপস্থিত হবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যেটা 17 বছর ধরে বাংলাদেশে ছিল না। এই প্রত্যাশা নিয়েই আজকে এখানে এই সময়ের আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।